আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত আজকের এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষে এবং আমি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। আমাদের পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে অনুমান। অনুমান কি, অনুমানের যে প্রাথমিক ধারণা সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী আলোচনার মধ্যেই কিছুটা ধারণা আমরা পেয়েছি। এ পর্যায়ে এই অধ্যায়তে আমরা কোন কোন বিষয়গুলো শিখব বা জানতে পারবো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই অধ্যায়ে যে টপিকগুলো আলোচনা করব তার মধ্যে রয়েছে অনুমানের সংজ্ঞা ও প্রকৃতি, অনুমানের প্রকারভেদ, অবরোহ অনুমান, আরোহ অনুমান, অবরোহ ও আরোহ অনুমানের উদাহরণ এবং সবশেষে একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমরা এই অধ্যায়ের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি আজকের মূল ক্লাসে চলে যাচ্ছি। প্রথমেই অনুমানের সংজ্ঞা এবং প্রকৃতিতে যুক্তিবিদ্যায় কি বলা হয়েছে সেটি দেখে নিতে চাই। যুক্তিবিদ্যার মূল বিষয় হলো অনুমান, অর্থাৎ আমরা যুক্তিবিদ্যার মধ্যে যখন একটি যুক্তিকে প্রতিষ্ঠা করি, আসলে এই যুক্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের মনের যে অনুমানটি রয়েছে সেই অনুমানটিকে আমরা ব্যক্ত করে থাকি। যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বা সায়েন্স অফ আর্গুমেন্ট বলা হয়। যুক্তি দ্বারা আমরা জ্ঞান লাভ করি, আর জ্ঞানের প্রধান উৎস হলো অনুমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন যুক্তি দিচ্ছি, এই যুক্তি দ্বারা হচ্ছে আমরা জ্ঞান লাভ করে থাকি, আর এই জ্ঞান লাভের একটি অন্যতম উৎস হচ্ছে অনুমান। তাহলে অনুমানের সাথে যুক্তির সম্পর্কটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অনুমান প্রক্রিয়া হচ্ছে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা বা অগ্রসর হওয়া। এজন্য যুক্তিবিদ্যায় আমরা এক বা একাধিক যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। বলা হচ্ছে অনুমান প্রক্রিয়া হচ্ছে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা। যেমন আমরা যখন বলছি যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, এভাবে অনেকগুলো মানুষকে যখন আমরা দেখছি মরণশীল, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল। এই যে সিদ্ধান্তটা নেওয়া, এটাই হচ্ছে একটি অনুমান প্রক্রিয়া। অর্থাৎ আমরা অনুমানের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি কিংবা যুক্তিকে প্রতিষ্ঠা করে থাকি। বলা হচ্ছে যে যে যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আশ্রয় বাক্য বলে, এবং সিদ্ধান্তকে বলা হয়, যে সিদ্ধান্তটা আমরা পাই, বলা হচ্ছে যে যে যুক্তি বাক্যে থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আশ্রয় বাক্য বলে। তাহলে আমরা কি করি, যুক্তিবিদ্যার মধ্যে কতগুলো আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্তে উপনীত হয়ে থাকি। বাস্তব জীবন ও জ্ঞানের ক্ষেত্রে সঠিক অনুমান গ্রহণ করার জন্যই যুক্তিবিদ্যা অধ্যয়নের প্রয়োজন রয়েছে। আমরা যখন আমাদের বাস্তব জীবনে যুক্তিবিদ্যাকে কাজে লাগাতে যাব কিংবা আমাদের অন্য কোনো কাজের ক্ষেত্রে যুক্তিবিদ্যাকে কাজে লাগাতে যাব, তখন আমাদের অনুমান প্রক্রিয়ার সহায়তা নিতে হবে। আমরা কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সর্বপ্রথম অনুমান করতে হবে, এবং যখন আপনি একটি যৌক্তিক পর্যায়ে অনুমান করবেন তখন আপনার সেই অনুমানটি একটি সত্যে উপনীত হওয়ার সম্ভাবনাটিও অনেক বেশি বেড়ে যাবে। অনুমান সম্পর্কে সুষ্ঠু জ্ঞান না থাকলে, সঠিকভাবে অনুমান করতে না পারলে সত্যকে অর্জন করা যায় না। তাহলে আমরা যদি সত্য আবিষ্কার করতে যাই, কোনো কিছু সম্পর্কে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকে একটি নিয়মতান্ত্রিকভাবে এবং একটি যৌক্তিকভাবে অনুমান করতে হবে। আমরা যদি সঠিকভাবেই অনুমান করতে পারি তাহলে কিন্তু আমরা যুক্তি দিতে পারবো। আর আমি যদি সঠিকভাবে অনুমান করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমি সঠিকভাবে যৌক্তিক আকারে কথা বলতে পারবো না। তখন আমার যে যুক্তি, সেই যুক্তির মধ্যে ঘাটতি থেকে যাবে। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে অনুমানের সংজ্ঞা, যেটি হচ্ছে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয়েছে, কোনো জ্ঞান বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয়ে বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। তাহলে বলা হচ্ছে যে কোনো জ্ঞান বিষয় বা তথ্যের উপর নির্ভর করে, অর্থাৎ যে জিনিসটা আমাদের জানা আছে তার উপর ভিত্তি করে যখন আমরা অজানা একটা বিষয়ে কোনো
অনুমান করি বা অজানা একটি সত্যটাকে আমরা আবিষ্কার করতে চাই, এটার যে মানসিক প্রক্রিয়া, সেই মানসিক প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অনুমান। এখানে আমরা কিন্তু যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে মানসিক প্রক্রিয়া, অর্থাৎ এই যে অনুমানের যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের মনের মধ্যে বা মানসিক ক্রিয়ার মধ্যে ঘটে থাকে, এবং যখন আমরা অনুমানকে ভাষায় প্রকাশ করে থাকি তখন সেটি হয়ে যায় যুক্তি। যেমন আমরা বলতে পারি যে এরিস্টটল হয় জ্ঞানী, প্লেটো হয় জ্ঞানী, সক্রেটিস হয় জ্ঞানী, অতএব পৃথিবীর সকল দার্শনিক হয় জ্ঞানী। এই যে আমরা যে জানি যে 3জন 4জন দার্শনিক এরা হচ্ছে জ্ঞানী, এইটার ভিত্তিতে আমি বললাম যে পৃথিবীর সকল দার্শনিক হয় জ্ঞানী। এই যে আমার একটি ভাষায় বলার আগে আমি সেটাকে অনুমান করেছি বা আমার মাথার মধ্যে এই সত্যতাকে গেঁথে নিয়েছি, এই যে মানসিক প্রক্রিয়া, এই মানসিক প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অনুমান। যেমন সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় গাছপালা, ঘরবাড়ি, পথঘাট ভিজা দেখে অনুমান করলাম রাতে বৃষ্টি হয়েছে। তাহলে এই যে আমরা কি করছি যে অনেকগুলো পরিস্থিতি দেখলাম এখানে, এবং পরিস্থিতি দেখে আমরা অনুমান করছি যে এখানে বৃষ্টি হয়েছে গতকাল রাতে। আবার দূরে কোথাও ধোঁয়া দেখে আমরা অনুমান করি সেখানে আগুন লেগেছে। অর্থাৎ জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায়, গোচর থেকে অগোচর এবং প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। আশা করি শিক্ষার্থীবৃন্দ এই লাইনগুলো পড়ার পরে বা আমি যেভাবে আপনাদেরকে বোঝালাম তারপরে অনুমান সম্পর্কে আপনাদের কোনো অস্পষ্টতা থাকবে। তারপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। অনুমানের সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আমরা দেখি অনুমানের দুটি অংশ থাকে, যথা জানা বিষয় থেকে নতুন বিষয়, অর্থাৎ জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া, এবং অনুমানের ফল, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। আশ্রয় বাক্যটা হচ্ছে যেটা আমাদের জানা আছে, এবং সিদ্ধান্তটা হচ্ছে আমরা নতুন একটি সত্যে উপনীত হওয়ার চেষ্টা করছি। বলা হচ্ছে অনুমানের ভাষাগত রূপকে বলা হয় যুক্তি। এই জায়গাটাই হচ্ছে অনুমান আর যুক্তির কোর যে পার্থক্য বা মিল যদি বলি তাহলে এটা, যে অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করি একটি যৌক্তিক অনুমান, তখন সেটি একটি যুক্তিতে গিয়ে দাঁড়ায়। তাহলে আমরা যদি যুক্তি দিতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যৌক্তিকভাবে অনুমান করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো যুক্তি বা বৈধ যুক্তি দিতে পারবো, কিংবা কোনটা বৈধ যুক্তি কোনটা অবৈধ যুক্তি এর পার্থক্যটা আমরা নিরূপণ করতে পারবো। এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর ভিত্তি করে যুক্তিসঙ্গত একটি নতুন যুক্তিবাক্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে অনুমান বলে। তাহলে বলা হচ্ছে এক বা একাধিক, অর্থাৎ এখানে একটি যুক্তিবাক্য বা একটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিতে পারি, আবার একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করেও আমরা সিদ্ধান্ত নিতে পারি। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুমান। অনুমান হলো সত্য আবিষ্কারের বা অর্জনের মৌলিক বিষয়। অর্থাৎ আমরা যদি কোনো একটি সত্য আবিষ্কার করতে চাই, কোনো একটি যৌক্তিক বিষয় আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে অনুমান করতে হবে। অনুমান যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সত্য অর্জন কিংবা সত্য আবিষ্কার করতে সক্ষম হতে পারবো না। পরবর্তীতে আমরা দেখব অনুমানের প্রকৃতি, অর্থাৎ অনুমানের নেচারটা কীরকম, অনুমানের প্রকৃতিটা কীরকম সেটা একটু দেখার চেষ্টা করব এ পর্যায়ে। অনুমানের কাঠামো গঠনকে বিশ্লেষণ করলে দুটি বিষয় পরিলক্ষিত হয়। একটি হচ্ছে আশ্রয় বাক্য। আশ্রয় বাক্যের অন্য আরেকটি নাম আছে, সেটি হচ্ছে হেতু বাক্য বা প্রতিজ্ঞা। তো যখন আপনারা এমসিকিউ প্রশ্নতে যাবেন তখন অনেক সময় এই আশ্রয় বাক্যের বদলে হেতু বাক্য বা প্রতিজ্ঞা শব্দগুলো ব্যবহার করতে পারে। তো আপনাদেরকে এই সমার্থক শব্দগুলো অবশ্যই জানতে হবে। যদি আপনারা না জানেন তাহলে হচ্ছে আপনি যুক্তিবিদ্যা খুব ভালো মতো বুঝেন, কিন্তু এই শব্দটা না জানার কারণে আপনি কিন্তু সেই এমসিকিউ প্রশ্নটি উত্তর করতে পারবেন না। কিংবা যদি পরীক্ষার মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন চাওয়া হয় যে হেতু বাক্য কি, আপনি যদি হেতু বাক্যটা না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি প্রশ্নটির উত্তর করতে পারছেন না। তাই এই যে সমার্থক শব্দগুলো যেগুলো আপনি বইয়ে পাবেন সেগুলো আপনাকে মনে রাখতে হবে। এবং বলা হচ্ছে সিদ্ধান্ত, বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে কনক্লুশন। তাহলে আমরা যদি যখন অনুমান করছি তখন আমরা আশ্রয় বাক্য পাচ্ছি, তখন আমরা সিদ্ধান্ত পাচ্ছি। যেমন আমরা বলছি যে এ যাবৎকালে যত কাক দেখেছি সব হয় কালো, অতএব পৃথিবীর সকল কাক হয় কালো। তাহলে প্রথমে যে আমি বললাম যে এ যাবৎকালে আমি যত কাক দেখেছি সব হয় কালো, এটা হচ্ছে আমার আশ্রয় বাক্য, এবং সবশেষে আমি সিদ্ধান্ত দিচ্ছি যে পৃথিবীর সকল কাক হয় কালো।
এই যে আমি একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, এখানে কিন্তু আমি আশ্রয় বাক্য পাচ্ছি এবং সিদ্ধান্ত পাচ্ছি, সেটিই বলা হয়েছে অনুমানের প্রকৃতিতে। এই আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। আশ্রয় বাক্যে থাকে কোনো বিষয়ের জ্ঞাত অংশ এবং সিদ্ধান্তে থাকে নতুন তথ্য। যে বাক্য বা বাক্যসমূহে জ্ঞাত তথ্য প্রকাশ করা হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য, এবং যে বাক্য নতুন তথ্য প্রকাশ করে তাকে বলা হয় সিদ্ধান্ত। অর্থাৎ আমরা আশ্রয় বাক্যের মধ্যে যে বিষয়টা জানি সেটাকে বলবো, এবং সিদ্ধান্তের মধ্যে আমরা নতুন একটি বিষয় বা নতুন একটি তথ্য দিব। যেমন বলা হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল, সকল দার্শনিক হয় মানুষ, অতএব সকল দার্শনিক হয় মরণশীল। তাহলে প্রথমে যে দুটি আমি বাক্য নিয়েছি এগুলো হচ্ছে আমার আশ্রয় বাক্য, যে সকল মানুষ হয় মরণশীল, সকল দার্শনিক হয় মানুষ। দুইটা আশ্রয় বাক্যের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিলাম যে সকল দার্শনিক হয় মরণশীল। তাহলে এই যে আমার তৃতীয় যে বাক্যটি, এটি হচ্ছে সিদ্ধান্ত, এবং প্রথম দুটি হচ্ছে আশ্রয় বাক্য। বলা হচ্ছে উপরের উদাহরণের প্রথম ও দ্বিতীয় বাক্য হলো আশ্রয় বাক্য এবং তৃতীয় বাক্য হলো সিদ্ধান্ত। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে অনুমানের বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ অনুমানের ক্যারেক্টারিস্টিক্সগুলো কীরকম। আপনারা কিন্তু অনুমানের প্রকৃতি, বৈশিষ্ট্য এগুলো কিন্তু গুলিয়ে ফেলবেন না, একটু আলাদা আলাদাভাবে মাথায় রাখার চেষ্টা করবেন। এখন যদি আমরা অনুমানের বৈশিষ্ট্যগুলো দেখি, বলা হচ্ছে অনুমান সর্বদা প্রদত্ত এক বা একাধিক আশ্রয় বাক্যের ওপর নির্ভরশীল। বলছে যে যখন আমরা অনুমান করছি তখন আমরা হয় একটি যুক্তিবাক্য কিংবা একাধিক, সেটা হতে পারে 2, 3, 4, 5, 10 ইচ্ছে মতো হতে পারে, এরকম আমরা আশ্রয় বাক্যের ওপর নির্ভর করে আমরা অনুমানগুলোকে নিয়ে থাকছি। যুক্তি গঠিত হয় এক বা একাধিক জানা সত্যের উপর ভিত্তি করে। এই যে আশ্রয় বাক্যের সাথে আসলে জানা সত্যগুলো জড়িত আছে, সেজন্য একই বিষয়টা আবার উঠে এসেছে। এই জানা সত্য হলো আশ্রয় বাক্য, যা অনুমান প্রক্রিয়ার প্রাথমিক অনিবার্য অংশ। এই অনিবার্য অংশ নতুন সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। এজন্য বলা হয় অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে। এই যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকার বিষয়টি, সেটি কিন্তু আমাদের আগের স্লাইডগুলোতেই আমরা খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনারা অবশ্যই মূল পাঠ্য বই যেটি রয়েছে সেটিও আপনারা পড়বেন, এবং আমাদের ক্লাস মূল পাঠ্য বই দুটি যখন আপনি কোলাবোরেশন করবেন তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে পরীক্ষায় লিখতে পারবেন এবং আপনি ভালো নম্বর পাবেন। মূল পাঠ্য বইয়ের বিকল্প কিন্তু কোনো কিছুই হতে পারে না, আপনাকে অবশ্যই মূল পাঠ্য বইটি ভালো মতো পড়তে হবে। অনুমান সর্বদা একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করে। অনুমানের এই নতুন যুক্তি বাক্যকে বলা হয় সিদ্ধান্ত। আশ্রয় বাক্যে যেটি অপ্রকাশিত থাকে সিদ্ধান্তে এসে তার পরিপূর্ণতা পায়। এজন্য বলা হয় অনুমান হলো জানা সত্য থেকে অজানা সত্যে গমনের বা উত্তরণের একটি প্রক্রিয়া। তাহলে বলা হচ্ছে যে অনুমানে সবসময় একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করে, এই নতুন যুক্তি বাক্যটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। যেমন আমি বললাম যে কিছু সাদা ফুল হয় গন্ধহীন, ঠিক আছে? আমি বলতেছি যে কিছু সাদা ফুল হয় গন্ধহীন, তারপরে বলতেছি যে কাঠগোলাপ একটি সাদা ফুল, অতএব কাঠগোলাপ হয় গন্ধহীন। এভাবে যখন আমি বলছি তখন কি করছি, আমি প্রথমে দুইটা আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্তে বা নতুন একটি যুক্তি বাক্যে আমরা চলে যাচ্ছি, এবং নতুন যুক্তি বাক্যে একটি তথ্য আমরা প্রকাশ করছি নতুনভাবে, সেটা হচ্ছে কাঠগোলাপ হয় গন্ধহীন। এই যে এভাবে যখন আমরা নতুন একটি তথ্য দিচ্ছি, এই নতুন যে বাক্যটি তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি সিদ্ধান্ত। অনুমান সর্বদা আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্কের প্রকাশ করে। তাহলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে যে আমার আশ্রয় বাক্য এবং এই যে সিদ্ধান্ত, এটার মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে, একটা কোলাবোরেশন থাকতে হবে। যদি অনিবার্য সম্পর্ক না থাকে তাহলে হবে না। অর্থাৎ এই যে আমি বলছি যে করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, এবং সবশেষে সকল মানুষ হয় মরণশীল, এই কথাটা কিন্তু অনিবার্যভাবেই কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে একটা অনিবার্যভাবে বের হওয়া বা একটি যে সম্পর্ক থাকা, এই সম্পর্ক যদি না থাকে তাহলে কিন্তু সেটি অনুমান হবে না। বলা হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক না থাকলে অনুমান প্রক্রিয়া মিথ্যা হয়। তাহলে আমাকে কি করতে হবে, যে আমি যে আশ্রয় বাক্যগুলো নিলাম এবং সিদ্ধান্তগুলো নিলাম, এর মধ্যে একটা অনিবার্য একটা সম্পর্ক থাকতে হবে, একটা কোরিলেশন থাকতে হবে। সেটি যদি না থাকে তাহলে মানে সম্পর্কহীন কোনো বিষয়কে আমি আসলে সিদ্ধান্ত হিসেবে উপনীত করতে পারবো না, এবং সেক্ষেত্রে সত্য অর্জন নষ্ট হয়। অর্থাৎ
আমি যদি এই নিয়মটা লঙ্ঘন করি, আমার আশ্রয় বাক্য এবং আমার সিদ্ধান্তের মধ্যে যদি অনিবার্য সম্পর্ক না থাকে, সেক্ষেত্রে আমার যুক্তি এবং আমি যে বৈধতার যদি নিরূপণ করতে চাই, তাহলে সেটি কিন্তু আর বৈধ হবে না। পরবর্তীতে আমরা অনুমানের ধারণা সম্পর্কে আলোচনা করব। অনুমানের কনসেপ্টটা কীরকম সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। বলা হচ্ছে অনুমানের প্রাথমিক উপাদান হলো জ্ঞাত তথ্য বা উপাত্ত, অর্থাৎ আমাদের জানা সত্য, জানা যে তথ্য, সেটি হচ্ছে অনুমানের প্রাথমিক উপাদান। আমি যদি একটা বিষয় সম্পর্কে প্রাথমিকভাবে না জানি বা আমার কাছে যদি আশ্রয় বাক্য না থাকে, তাহলে কিন্তু সেখানে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। অনুমানের দ্বিতীয় উপাদান হলো অজ্ঞাত তথ্য, অর্থাৎ আমাকে কি করতে হবে, আশ্রয় বাক্যগুলো থেকে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে। এখন আমার কাছে আশ্রয় বাক্য আছে বা আমার কাছে হচ্ছে জ্ঞাত সত্য আছে, সেই জ্ঞাত সত্য থেকে আমি যদি কোনো অজ্ঞাত সত্যে উপনীত হতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমার অনুমানটি পরিপূর্ণ হবে না। আমাকে অবশ্যই একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে, পৌঁছানোর পরেই আসলে সেটি অনুমান হবে। অনুমানের জ্ঞাত ও অজ্ঞাত সত্যের মধ্যে থাকবে অবিচ্ছেদ্য ও অনিবার্য সম্পর্ক, যেটি আপনাদেরকে আগেই বললাম যে আমাদের যে আশ্রয় বাক্য থাকবে এবং যে সিদ্ধান্ত থাকবে তার মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকতে হবে। অনুমানের সত্য বা মিথ্যা হতে পারে, এজন্য বলা হয় অনুমান সম্ভাব্য। অর্থাৎ আমরা নিয়মকানুন মেনেও যখন আর কি অনুমান করব বা নিয়মকানুন মাঝে মধ্যে হচ্ছে লঙ্ঘন হবে বা সবসময় আসলে যৌক্তিক অনুমান আমরা নিরূপণ করতে পারি না, যেহেতু এটি অনুমান এবং অনুমানের সিদ্ধান্ত আসলে সবসময় সত্য হবে না, কখনো কখনো সত্য হতেও পারে, আবার কখনো কখনো সত্য নাও হতে পারে। সেজন্য আমরা বলছি যে অনুমানের যে আমার সিদ্ধান্তটা সেটি হবে হচ্ছে সম্ভাব্য, অর্থাৎ সেটি কিছু কিছু ক্ষেত্রে সত্য হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে মিথ্যাও হবে। অনুমান এজন্যই বলা হয়েছে। অনুমান কখনোই আমরা বলতে পারি না যে এই অনুমানটা একদম অনুমান মানেই হচ্ছে একদম 100 ভাগ সঠিক, এটা আমরা বলতে পারি না। অনুমান সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, এজন্য আমরা বলছি অনুমান হয় সম্ভাব্য। এবং অনুমান শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন যে এটি আসলে একটি সম্ভাব্য বিষয়। অনুমানের সিদ্ধান্ত সত্য হবার পূর্ব শর্ত হলো সত্য, আশ্রয় বাক্য ও নতুনত্ব। বলা হচ্ছে যে আমরা যে আশ্রয় বাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্তটা নিচ্ছি, সেই আশ্রয় বাক্যটা যদি সত্য হয় এবং আমার এই অনুমান প্রক্রিয়াটা যদি সত্য হয়, তাহলেই আমার অনুমানের সিদ্ধান্তটা সত্য হবে। তাহলে অনুমানের সিদ্ধান্ত সত্য হবার ক্ষেত্রে আমার আশ্রয় বাক্যগুলো সত্য অবশ্যই হতে হবে। অনেক সময় আমরা নিয়ম কানুন তান্ত্রিকভাবে যুক্তি দেই, সেই যুক্তিটা হচ্ছে নিয়মের দিক থেকে ঠিক, কিন্তু দেখা যায় যে সেটা বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। তাহলে এই ধরনের যুক্তিকে কিন্তু আমরা বৈধ যুক্তি বলতে পারি না। ঠিক একইভাবে অনুমানের সিদ্ধান্তটা তখনই সত্য হবে যখন আমরা যে আশ্রয় বাক্যের ওপর নির্ভর করে নতুন একটি সিদ্ধান্ত বের করেছি তার মধ্যে হচ্ছে বস্তুগত সত্যতা থাকবে এবং একই সাথে নিয়মকানুন মেনে আমার আকারগত সত্যতাটাও নিশ্চিত করতে হবে। অর্থাৎ একটি অনুমানের মধ্যে যখন আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতা থাকবে, তখনই সেটি সত্য হবে। অনুমানের আশ্রয় বাক্য সত্য হলেও সিদ্ধান্ত সত্য হতে হলে প্রয়োজনীয় নিয়ম অনুসরণ প্রতিষ্ঠিত করতে হয়। তাহলে বলা হচ্ছে যে অনুমানের আশ্রয় বাক্য হচ্ছে ধরেন সত্য, কিন্তু আমি যদি সিদ্ধান্তটাকে সত্য করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। অর্থাৎ যে আকারগত ভিত্তির কথা আমি বলেছিলাম বা আকারগত ভিত্তি আপনারা পূর্ববর্তী অধ্যায়গুলোতে জেনেছেন, সেই আকারগত ভিত্তিটাকে এখানে বোঝানো হয়েছে যে অনুমানের আশ্রয় বাক্য সত্য, কিন্তু সিদ্ধান্ত সত্য হতে গেলে আমার আকারগত নিয়মটাও মেনে চলতে হবে। এর পরবর্তীতে দেখব যে আমরা অনুমানের প্রকারভেদ বা অনুমান কত প্রকার। বলা হচ্ছে অনুমানের ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের প্রকৃতি, সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়া সর্বক্ষেত্রে অভিন্ন থাকে না। এসব দিক থেকে অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অবরোহ অনুমান ও আরোহ অনুমান। তাহলে প্রথমে আমরা পাচ্ছি অবরোহ অনুমান এবং পরবর্তীতে আমরা পাচ্ছি আরোহ অনুমান। এবং আমাদের আজকের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবরোহ অনুমান। আমরা আরোহ অনুমান নিয়ে কিন্তু অন্য অধ্যায়ে আলোচনা করেছি। আপনারা যখন আমাদের পুরো কোর্সটি দেখবেন তখন সেখানে আরোহ অনুমানের বিস্তারিত আলোচনা আপনারা পেয়ে যাবেন। আমাদের এই অধ্যায়ে আমরা অবরোহ অনুমান নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে যে অবরোহ অনুমান কি।
আপনারা অবরোহ অনুমানের সম্পর্কে মিনিমাম একটা ধারণা পেয়েছেন আমাদের লেকচার 1-এ, যেখানে আপনারা জেনেছেন যে অবরোহ অনুমান হচ্ছে এরিস্টটলের যে অনুমান বা তিনি যে ধারণাটা দিয়ে গেছেন সেটি হচ্ছে অবরোহমূলক অনুমান। আচ্ছা, এখন দেখি যে যুক্তিবিদ্যায় বর্তমানে অবরোহ অনুমানকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হচ্ছে যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত সমব্যাপক হয়, তাকে অবরোহ অনুমান বলে। বলা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। প্রথমে বলা হচ্ছে যে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা আসবে, অর্থাৎ আশ্রয় বাক্য থাকবে এক বা একাধিক। দ্বিতীয়ত বলা হচ্ছে যে অনিবার্যভাবে নিঃসৃত হবে, অর্থাৎ আমার আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কি থাকবে, একটা অনিবার্য সম্পর্ক থাকবে। এটা হচ্ছে আমরা অনুমান প্রক্রিয়া আমরা জেনেছি। অনুমান মানে হচ্ছে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিঃসৃত হওয়া। তাহলে এখানে অবরোহ অনুমানের আলাদা করে বৈশিষ্ট্যটা কি? আলাদা করে বৈশিষ্ট্যটা হচ্ছে যে যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, অর্থাৎ আমার সিদ্ধান্তটি হবে কম ব্যাপক এবং আমার আশ্রয় বাক্য হবে বেশি ব্যাপক বা অধিক ব্যাপক। যেমন আমি যদি একটি উদাহরণ দেই, এখানে বলা হয়েছে যে সকল মানুষ হয় মননশীল। তাহলে এই যে সকল মানুষ, অর্থাৎ এই যে ধরেন পৃথিবীর 700 কোটি মানুষ আছে ধরে নিলাম, তাহলে 700 কোটি মানুষ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এখানে আমার আশ্রয় বাক্যের যে ব্যাপকতাটা কিন্তু 700 কোটি। এরপরে বলা হচ্ছে যে রহিম হয় একজন মানুষ। আমরা দেখেন যে প্রথম আশ্রয় বাক্যে আমরা 700 কোটি মানুষ সম্পর্কে একটা কথা বলেছি, দ্বিতীয় বাক্যে আমি বললাম একজন সম্পর্কে, এবং আমার সিদ্ধান্তটা হলো হচ্ছে রহিম হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অর্থাৎ রহিম হয় মরণশীল। তাহলে যে রহিম হয় মরণশীল, এখানে আমি 700 কোটি থেকে আমি একজন মানুষ সম্পর্কে আমি একটি সিদ্ধান্তে উপনীত হলাম। তাহলে অবশ্যই 700 কোটিতে কি হবে, অনেক বেশি ব্যাপক হবে এবং আমার একজন হচ্ছে কম ব্যাপক। তাহলে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তটা হচ্ছে কম ব্যাপক। এই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত সমব্যাপক হতে পারে। অর্থাৎ আমরা অনেক সময় দেখব যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তটা সমান ব্যাপক হয়েছে, সেটা হলেও এটি অবরোহ অনুমান। কিন্তু কখনো যদি সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের চেয়ে বেশি হয়, তাহলে সেটার অবরোহ অনুমান থাকে না, সেটি হয়ে যায় আরোহ অনুমান। তাহলে মোটামুটি কিন্তু আমরা অবরোহ অনুমানের যে কনসেপ্টটি এর আগেও আলোচনা করেছি এবং এখন আলোচনা করলাম, দুটি মিলে কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে আমরা দেখব যে এই যে অবরোহ অনুমান নিয়ে আমরা আলোচনা করেছি, অবরোহ অনুমানের সম্পর্কে আরও কিছু আমরা তথ্য দেখতে পাচ্ছি। আকারগত সত্যতায় অবরোহ অনুমানের বিচার্য বিষয়, অর্থাৎ আকারগত সত্যতা বলতে বোঝানো হচ্ছে যে নিয়ম কানুন মেনে যে চলা, যে নিয়ম আছে সেই নিয়ম মেনে চলাটাই হচ্ছে এটার মুখ্য বিষয়। কাজে অনুমানের নিয়মগুলো যদি যথার্থভাবে মেনে চলে, তাহলে অবরোহ অনুমান আকারগত বা রূপগত সত্যতা লাভ করে। অর্থাৎ যখন হচ্ছে অবরোহ অনুমান তার নিয়ম কানুনগুলো মেনে চলবে, তখন সে আকারগত সত্যতাটা লাভ করবে। আর অবরোহ অনুমানের আশ্রয় বাক্য যদি বস্তুগতভাবে সত্য হয়, তাহলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হয়। বলা হচ্ছে যে একটি অবরোহ অনুমানে যখন তার নিয়মকানুন মেনে চলে, তখন হচ্ছে তাদের আকারগত সত্যতাটা নিশ্চিত হয়, এবং যখন তাদের আশ্রয় বাক্য বাস্তবে সত্য হবে, তখন তাদের সিদ্ধান্তটিও বস্তুগতভাবে সত্য হয়। আর অবরোহ অনুমানের আশ্রয় বাক্য যদি বস্তুগতভাবে সত্য হয়, তাহলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হয়, যেটা আপনাদেরকে বলা হলো। কিন্তু আশ্রয় বাক্য বস্তুগতভাবে সত্য কি না তা অবরোহ অনুমানের বিচার্য বিষয় নয়। অর্থাৎ অবরোহ অনুমান এটা বিচার করে দেখে না যে তার আশ্রয় বাক্যের যেটা বলা হয়েছে সেটা কি বাস্তবে সত্য কিনা। এইটা নিরূপণ করা বা এইটা বের করা অবরোহ অনুমানের কাজ না। অবরোহ অনুমানের মূল কাজ হচ্ছে নিয়ম মেনে যুক্তি দেওয়া। এখানে আশ্রয় বাক্যের বাক্যটি বস্তুগত সত্য হলো নাকি হলো না, সেটি তাদের মাথা ঘামানোর বিষয় নয়। অর্থাৎ অবরোহ অনুমানে সিদ্ধান্তটি কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না। মেইন যেটা তাদের বিষয় সেটা হচ্ছে যে সিদ্ধান্তটা কোনোভাবেই আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারবে না। এটা হচ্ছে অনুমানের একটি, আমরা অবরোহ অনুমানের যে ধারণাটা, সেই ধারণার মধ্যে থেকে আমরা এগুলো পেলাম। অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যথা অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। আচ্ছা, এখানে আমরা দেখতে পেলাম যে অবরোহ অনুমানের দুটি প্রকারভেদ রয়েছে। এখন আমরা
এই মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান সম্পর্কে জানলে আমরা এই অবরোহ অনুমান সম্পর্কে আরও বিস্তারিতভাবে বা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে বলা হচ্ছে যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি অনুমিত হয় বা নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। তাহলে বলা হচ্ছে যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য, অর্থাৎ এখানে আশ্রয় বাক্যের সংখ্যা থাকবে একটি এবং সিদ্ধান্তের সংখ্যা থাকবে হচ্ছে একটি। যখন একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নেওয়া হবে তখন তাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে তাহলে কি করতে পারছি না, আমরা একাধিক যে আশ্রয় বাক্য সেই আশ্রয় বাক্য নেওয়ার আমাদের কিন্তু অপশন নাই, আমাদেরকে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিতে হবে, সেটিকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান। যেমন বলা হচ্ছে কিছু মানুষ হয় জীব, এখানে আমরা বলছি যে সকল মানুষ হয় জীব, এখান থেকে আমরা সিদ্ধান্তে এসেছি যে কিছু জীব হয় মানুষ। তাহলে এখানে দেখেন আমরা যখন বলছি যে সকল মানুষ হয় জীব, তাহলে এখানে আমরা একটি আশ্রয় বাক্য পেলাম এবং আমরা সিদ্ধান্তটা পেলাম যে কিছু জীব হয় মানুষ। তাহলে আমরা কি দেখছি যে একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে কিন্তু আমাদের একাধিক আশ্রয় বাক্য নেই। তাহলে এই প্রক্রিয়াতে যখন আমরা যাব, অর্থাৎ আমার কাছে একাধিক আশ্রয় বাক্যের অপশন নেই, তখন সেটাকে আমরা বলছি অমাধ্যম অনুমান বা অমাধ্যম অবরোহ অনুমান, এভাবেও বলা যেতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে অমাধ্যম অনুমানে দুটি যুক্তি বাক্য থাকে, একটি হলো আশ্রয় বাক্য এবং অন্যটি হলো সিদ্ধান্ত, যেটা আমাদের উদাহরণের মধ্যে আমরা দেখতে পেয়েছি। অমাধ্যম অনুমানে দ্বিতীয় কোনো আশ্রয় বাক্যকে মাধ্যম হিসাবে গ্রহণ করা যায় না, অর্থাৎ অমাধ্যম অনুমানে ওই একটার বেশি কোনো আশ্রয় বাক্য আপনি নিতে পারবেন না, সেটাকে আপনি কাউন্ট করতে পারছেন না, এজন্য একে অমাধ্যম অনুমান বলে। অর্থাৎ এখানে যে অপশন বা মিডিয়াম বা মাধ্যম কিন্তু আর নাই, একটা থেকেই আপনাকে নিতে হবে। এই যে আপনি যে একাধিক বিষয় নিতে পারছেন না, সেজন্য এটাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান। বলা হচ্ছে অমাধ্যম অনুমানকে প্রত্যক্ষ অনুমানও বলা হয়। তাহলে দেখছি যে অমাধ্যম অনুমানের আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে প্রত্যক্ষ অনুমান, এবং এই যে অল্টারনেটিভ নামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ সিকিউ এবং এমসিকিউ প্রশ্নে অনেক সময় এই অমাধ্যম অনুমান শব্দটি ব্যবহার না করে প্রত্যক্ষ অনুমান শব্দটি ব্যবহার করবে, তখন কিন্তু আপনাদেরকে বিষয়টি যদি না জানা থাকে আপনারা কিন্তু সঠিকভাবে প্রশ্নের উত্তরটি করতে পারবেন না। এরপরে আমরা আলোচনা করব মাধ্যম অনুমান সম্পর্কে। মাধ্যম অনুমান সম্পর্কে যুক্তিবিদ্যা কি বলছে? মাধ্যম অনুমানকে পরোক্ষ অনুমান বলে। তাহলে আমরা এখানে পেলাম যে অমাধ্যম অনুমানকে বলে প্রত্যক্ষ অনুমান এবং মাধ্যম অনুমানকে বলা হচ্ছে পরোক্ষ অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় বা অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। অর্থাৎ এই অবরোহ অনুমানের ক্ষেত্রে আমার একাধিক, অর্থাৎ দুই বা তার চেয়ে বেশি আশ্রয় বাক্য থাকবে এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হবে, এবং এই প্রক্রিয়াকে বা এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানে সরাসরি বা প্রত্যক্ষভাবে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, একের অধিক বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেজন্য এই অনুমানকে মাধ্যম অনুমান বলা হয়। অর্থাৎ এখানে আমার একাধিক মাধ্যম আছে বা একাধিক অপশন আছে, একাধিক আশ্রয় বাক্য আছে, এবং এখানে আমি প্রত্যক্ষভাবে কিন্তু কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আমি একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার কি সুযোগ পাচ্ছি, যেহেতু আমার কাছে একাধিক আশ্রয় বাক্য আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান। যেমন বলা হচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অর্থাৎ রহিম হয় মরণশীল। তাহলে এই যে আমরা দুইটা আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্তে উপনীত হলাম, তাহলে এখানে আমার হচ্ছে একাধিক আশ্রয় বাক্য আছে এবং আমার সিদ্ধান্ত আছে একটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি মাধ্যম অনুমান। দৃষ্টান্তে দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে, যেহেতু এখানে একাধিক আশ্রয় বাক্য রয়েছে সেহেতু এটাকে আমরা বলছি মাধ্যম অনুমান। এখন আমরা দেখব যে মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। মাধ্যম অনুমানকে বলা হয় পরোক্ষ অনুমান, অন্যদিকে অমাধ্যম অনুমানকে বলা হয় প্রত্যক্ষ অনুমান, যেটা আপনাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছি। মাধ্যম অনুমানের মাধ্যম হিসাবে অপ্রধান আশ্রয় বাক্য থেকে সরাসরি বা প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না, কিন্তু অমাধ্যম অনুমানে সরাসরি বা প্রত্যক্ষভাবে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মানে বলা হচ্ছে আমরা অমাধ্যম অনুমানে কি করি, যে একটি আশ্রয় বাক্য থেকে যেহেতু আমাদের সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ওই বাক্যটা থেকে আমার প্রত্যক্ষ ডিরেক্টভাবে আমার পরের সিদ্ধান্তটা নিতে হচ্ছে। কিন্তু আমি কি করছি মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমি অনেক অপশন পাচ্ছি, যেমন সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ,
তাহলে কি করিম হয় একজন মানুষ, তাহলে বলছি রহিম ও করিম হয় মরণশীল। এইভাবে যখন আমরা বলছি তাহলে তাহলে এখানে আমি কি করলাম যে তিনটা আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারলাম। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হচ্ছে আমার অমাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমি কি করছি যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমি ডিরেক্ট বলছি, সরাসরি বলছি, প্রত্যক্ষভাবে বলছি। কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমি যেহেতু একাধিক আশ্রয় বাক্য পাচ্ছি, তাই এখানে আমি পরোক্ষভাবে বলার কিন্তু সুযোগটা পাচ্ছি। মাধ্যম অনুমানের উৎকৃষ্ট উদাহরণ হলো সহানুমান, ন্যায় অনুমান। অন্যদিকে অমাধ্যম অনুমানের উদাহরণ হলো আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তন। এই যে বিভিন্ন বিষয়, অর্থাৎ মাধ্যম অনুমানের বিভিন্ন রকমের আবার বিভিন্ন রকমের হচ্ছে আপনারা প্রকারভেদ হচ্ছে দেখতে পাবেন, বা বিভিন্ন রকমের এটার সাথে সংশ্লিষ্ট বিষয় পাবেন। আবার অমাধ্যম অনুমানের সাথেও অনেক কিছু আপনারা পাবেন। এখন এই যে বিষয়গুলো রয়েছে সহানুমান, ন্যায় অনুমান বা প্রতিবর্তন, আবর্তন, এগুলো কিন্তু আমাদের এই লজিক কোর্সের মধ্যে আলোচনা করা হবে, যেটা আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের মধ্যে রয়েছে। এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখন শুধু পার্থক্যটা আপনারা জেনে যান যে পার্থক্যের মধ্যে এই সংশ্লিষ্ট বিষয়গুলো কিন্তু চলে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের হচ্ছে এদের ভ্যারাইটিস রকম তাদের প্রকারভেদ বা তাদের বিভিন্ন সংশ্লিষ্ট আলোচনার বিষয় রয়েছে। এই আলোচনার বিষয়গুলোর জায়গাটা থেকেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে যে মাধ্যম অনুমানের যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা থাকে 3টি এবং অমাধ্যম অনুমানের যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা থাকে 2টি। তাহলে বলা হচ্ছে যে আমি যখন মাধ্যম অনুমানে যাব, মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমার যুক্তিবাক্য থাকবে 3টি। এখানে হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, এবং আমার থাকবে হচ্ছে সিদ্ধান্ত। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য কি, সেগুলো আমাদের লজিক কোর্সের মধ্যে আলোচনা করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে 2টি যুক্তিবাক্য থাকে, একটি হচ্ছে আশ্রয় বাক্য এবং অপরটি হচ্ছে সিদ্ধান্ত। মাধ্যম অনুমান হলো প্রকৃত অনুমান বা বৈধ অনুমান। অন্যদিকে অমাধ্যম অনুমান হলো তথাকথিত অনুমান। এটি কোনো প্রকৃত অনুমান নয়, কারণ এই অনুমানে জানা থেকে অজানায় যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু মাধ্যম অনুমানে জানা থেকে অজানায় যাওয়ার অধিকতর সুযোগ রয়েছে। যেমন আমরা বলছি যে সকল মানুষ হয় জীব, তাহলে আমরা বলছি যে কিছু জীব নয় মানুষ। এভাবে যখন আমরা ডিরেক্ট একটি কথা বলছি, এখানে আসলে আমি কোনো অতিরিক্ত তথ্য পাচ্ছি না, মানে একই কথাটাকে একটু ঘুরিয়ে অন্য একটি স্ট্রাকচারে বলা হচ্ছে। তাহলে এখানে আসলে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করার কিন্তু তেমন একটি স্কোপ নেই। কিন্তু আমরা যখন মাধ্যম অনুমানের ক্ষেত্রে বলছি যে সকল দার্শনিক হয় জ্ঞানী, এরিস্টটল একজন দার্শনিক, অর্থাৎ এরিস্টটল হয় জ্ঞানী, তাহলে এখানে আমরা কি করছি, একটি নতুন কিন্তু একটি তথ্য আমি সংযুক্ত করতে পারছি, বা একজন ব্যক্তি সম্পর্কে আমি একটি কথাকে নিশ্চিত করতে পারছি, যেটি কিন্তু আমার অমাধ্যম অনুমানে নেই। তাই অনেকে এটাকে আসলে প্রকৃত অনুমান মনে করে না, তারা মনে করে এটা হচ্ছে একটি প্রত্যক্ষভাবে একটি কথা বলার মতন একটি বিষয়। মাধ্যম অনুমান সত্যের সন্ধান দেয়, কিন্তু অমাধ্যম অনুমান কেবল নামে মাত্রের অনুমান। অমাধ্যম অনুমানে একই কথাই ঘুরিয়ে বিপরীত ক্রমে বলা হয়, যেটাকে আমি বললাম যে সকল মানুষ হয় জীব, অর্থাৎ কিছু জীব নয় মানুষ, মানে একই কথাটাকেই ঘুরিয়ে বলা হলো। এখানে আসলে সত্যের নতুন করে কোনো সন্ধানের কোনো বিষয় নেই, কিন্তু মাধ্যম অনুমানে সেই সুযোগটি কিন্তু রয়েছে। এরপর যে আমরা একটু আরোহ অনুমান নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অনুমানটা 2 প্রকার, অবরোহ অনুমান, আরোহ অনুমান। এই অধ্যায়ে আরোহ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। আমাদের আরোহ অনুমান নিয়ে বিস্তারিত আলোচনা আবার আমাদের লজিক কোর্সের মধ্যে কিন্তু রয়েছে। যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আরোহ অনুমান বলে। অর্থাৎ বিশেষ দৃষ্টান্ত, অর্থাৎ এটা কিন্তু ব্যাপকতার জায়গা থেকে কম। বিশেষ দৃষ্টান্ত বা কয়েকটা দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে যখন একটি আমরা সার্বিক সিদ্ধান্তে নিঃসৃত হচ্ছে, সার্বিক সিদ্ধান্ত বলতে এখানে বোঝানো হচ্ছে একটি সার্বিক যুক্তিবাক্যে যখন আমরা উপনীত হচ্ছি, তখন সেটাকে বলা হয় হচ্ছে আরোহ অনুমান। যেমন বিশাখ হয় মরণশীল, বাঁধন হয় মরণশীল, রিনা হয় মরণশীল, রুমা হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে আপনারা দেখেন যে 4টি দৃষ্টান্ত বা 4জন মানুষ সম্পর্কে আমরা জানার পরে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ বিশাল একটি সংখ্যা সকল মানুষ সম্পর্কে আমরা একটি মন্তব্য করেছি। তাহলে এই যে সকল মানুষ সম্পর্কে আমরা মন্তব্য করলাম, এখানে কিন্তু আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করলাম এবং নতুন একটি তথ্য আমরা আবিষ্কার করলাম। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আরোহ অনুমান।
এখানে বাস্তবিক কিছু মানুষের মননশীলতার অভিজ্ঞতা থেকে সকল মানুষের মননশীলতার সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। কাজে এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যগুলোর চেয়ে বেশি ব্যাপক হয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় হয় সম্ভাব্য। তাহলে এই যে আরোহ অনুমানে আমরা কি করছি, যেহেতু বিশেষ বিশেষ যখন আমরা হচ্ছে দৃষ্টান্ত থেকে একটি সার্বিক একটি বড় একটি বিষয় সম্পর্কে আমরা আসলে মন্তব্য করব বা সিদ্ধান্ত নিব, তখন সেটি সবসময় সত্য নাও হতে পারে। তাহলে এটি সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। সেজন্য বলা হয় হচ্ছে যে আরোহ অনুমানের সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য। আমরা জানি যে অনুমানের সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য, তাই স্বাভাবিকভাবেই আমাদের আরোহ অনুমানের সিদ্ধান্তটাও কি হবে, সম্ভাব্য হবে। তাহলে এই যে আমরা কি করছি, 4টা মানুষ বা 4টা দৃষ্টান্ত থেকে একটা বৃহৎ সংখ্যক মানুষ সম্পর্কে একটি মন্তব্য করছি, অর্থাৎ এখানে আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করছি এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আরোহ অনুমান। এর পরবর্তীতে আমরা দেখব যে অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা জানা থাকলে আপনাদেরকে আইডেন্টিফাই করাটা খুব বেশি সহজ হয়ে উঠবে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয়, যেটা আপনাদেরকে আমরা বারবার বলে এসেছি। অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে না। আরোহ অনুমান সবসময় একটি কি করবে, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করবে। তাহলে আমার আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সার্বিক হবে, অর্থাৎ এখানে হচ্ছে সকল বা কোনো এই শব্দগুলো দিয়ে হচ্ছে আমার যুক্তিবাক্যটি শুরু করতে হবে, যুক্তিবাক্যের সিদ্ধান্তটি শুরু করতে হবে। আর অবরোহ অনুমানের সিদ্ধান্তে যা অনুমিত হবে তাই নিঃসৃত হবে, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে না, বরং আরোহ অনুমানের প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণের নীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিঃসৃত হয়। তাহলে বলা হচ্ছে যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হবে, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি, গুরুত্বপূর্ণ যে দুটি নীতি রয়েছে, এই নীতি অনুসরণ করে সিদ্ধান্তটি নিঃসৃত হবে। এক্ষেত্রে কিন্তু অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিঃসৃত হচ্ছে না। প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতিও আমাদের লেকচারের মধ্যে আলোচনা করা হবে। অবরোহ অনুমানের গতি নিম্নমুখী। এখানে সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে আসা হয়। যখন আমি বলছি যে সকল মানুষ হয় মননশীল, রহিম হয় একজন মানুষ, অর্থাৎ রহিম হয় মননশীল, তাহলে এই যে 700 কোটি মানুষ সম্পর্ক আশ্রয় বাক্য নিয়ে আমি একজন মানুষ সম্পর্কে মন্তব্য করছি, তাহলে এখানে কি হলো যে আমার সার্বিক থেকে বিশেষে গেলাম, বেশি থেকে কমে আসলাম, এই জন্য এটার গতি হচ্ছে নিম্নমুখী। অন্যদিকে আরোহ অনুমানের বাস্তব গতি ঊর্ধ্বমুখী, কারণ এখানে আমি 4-5জন মানুষ সম্পর্কে মননশীলতার বিষয়টাকে স্বীকার করে আমি মন্তব্য করছি বা সিদ্ধান্ত নিচ্ছি সকল মানুষ হয় মননশীল, তাহলে এটার সিদ্ধান্তটা কি, বেশি ব্যাপক। অবরোহ অনুমানে ব্যবহৃত যুক্তিগুলো সত্যি বলে ধরে নেওয়া হয়, অন্যদিকে আরোহ অনুমানের ব্যবহৃত যুক্তিগুলো অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হয়। আমরা যখন অবরোহ অনুমান করছি তখন এটার আশ্রয় বাক্যগুলো সত্য না মিথ্যা সেটা আমরা যাচাই করি না, আমরা ধরেই নিই যে আশ্রয় বাক্যটা হচ্ছে সত্য। কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা যে আশ্রয় বাক্যগুলো নিই সেখানে আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হয় বা আশ্রয় বাক্যগুলোকে নিতে হয়। অর্থাৎ এখানে আশ্রয় বাক্যটা সত্য কিনা সেটি কিন্তু পর্যবেক্ষণ বা যাচাইয়ের একটি সুযোগ রয়েছে। অবরোহ অনুমানের লক্ষ্য রূপগত বা আকারগত সত্য নিরূপণ করা, অন্যদিকে আরোহ অনুমানের লক্ষ্য রূপগত ও আকারগত উভয় সত্যটাই নিরূপণ করা। অবরোহ অনুসারে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পাওয়ার সময় অনুমান সংক্রান্ত সংশ্লিষ্ট নিয়মসমূহ অনুসরণ করে সিদ্ধান্ত পাওয়া গেছে কিনা তা বিচার করা হয়, কিন্তু আরোহ অনুমানে এমনটি করা হয় না। অর্থাৎ আমরা দেখছি যে অবরোহ অনুমানের ক্ষেত্রে নিয়মকানুন বা আকারগত সত্যতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতা দুইটি বিষয় ইকুয়ালি গুরুত্বপূর্ণ। অবরোহ অনুমানে যুক্তির ক্ষেত্রে যুক্তির বৈধতার প্রসঙ্গ বিবেচনা করা হয় না, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্যের বস্তুগত সত্যতা বিচার বিবেচনা করা হয়। তাহলে যেটা বলছিলাম যে অবরোহ অনুমানের ক্ষেত্রে আমরা দেখি না আশ্রয় বাক্যটা সত্য কিনা, সেটা আমার বিচার করা অবরোহ অনুমানের কাজ না, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্যগুলো বস্তুগত সত্য বা বাস্তবে সত্য কিনা সেটা কিন্তু আমাদেরকে বিচার করতে হয় বা হচ্ছে কাউন্ট করতে হয়। অবরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতা বিবেচনা করা হয় বলে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আশ্রয় বাক্য সংগ্রহ করা হয় না, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আশ্রয় বাক্য সংগ্রহ করা হয়, যেটা আমরা বলছিলাম যে আশ্রয় বাক্যগুলো বস্তুগত সত্য কিনা সেই বিষয়টা হচ্ছে নিরূপণ করা। অবরোহ অনুমান হয় বৈধ না হয় অবৈধ, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। তাহলে দেখেন এখানে কিন্তু একটি পার্থক্য দেওয়া হয়েছে যে অবরোহ অনুমানের ক্ষেত্রে আমার সিদ্ধান্তটি হয় বৈধ হবে না হয় অবৈধ হবে। যেমন আমরা যখন বলছি যে সকল মানুষ হয় জীব,
অতএব কিছু জীব নয় মানুষ, এভাবে যখন আমরা বলছি তাহলে এটা হয় সত্য হবে নয় মিথ্যা হবে, সম্ভাব্য হওয়ার কোনো এখানে অপশন নেই। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। এজন্য আরোহ অনুমানের সম্ভাব্যতার মাত্রা কম বেশি হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম। অর্থাৎ এই যে যখন সম্ভাব্য হচ্ছে তখন বিভিন্ন সময় এই সম্ভাব্যের মাত্রাটা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু অবরোহ অনুমানের ক্ষেত্রে হয় বৈধ হবে না হয় অবৈধ হবে। অবরোহ অনুমানের সিদ্ধান্তের ক্ষেত্রে আশ্রয় বাক্য এক বা একাধিক হতে পারে, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তে কেবলই দুই বা ততোধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে। অর্থাৎ অবরোহ অনুমানের ক্ষেত্রে আমরা দেখেছি যে অমাধ্যম অনুমানে আমি একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, কিন্তু সেই সুযোগটি কিন্তু আরোহ অনুমানে নেই। আরোহ অনুমানে অবশ্যই দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমাদের এই অধ্যায় সম্পর্কিত যেসব আলোচনা রয়েছে সেগুলো একটু সমাধান করার বা কিভাবে প্রশ্নগুলো আসে সেগুলো আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটা রয়েছে সেটি একটু দেখি। দৃষ্টান্ত একে বলা হয়েছে যে সকল মানুষ হয় প্রাণী, তাহলে বলা হচ্ছে কিছু প্রাণী হয় মানুষ, এটা হচ্ছে দৃষ্টান্ত এক। দৃষ্টান্ত দুয়ে বলা হচ্ছে যে সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় একটি ফুল, গোলাপ হয় সুন্দর। এই দুটো হচ্ছে আমার দৃষ্টান্ত যেটি উদ্দীপকে দেওয়া হয়েছে। প্রথমে বলা হচ্ছে অনুমান কি, অনুমান কি সেটি কিন্তু আপনাদের প্রথমেই আলোচনার মধ্যে বলে দেওয়া হয়েছে। আপনারা বইয়ের অনুমানের অনেকগুলো সংজ্ঞা পাবেন, যে কোনো একটি সংজ্ঞা যেটি আপনার পছন্দ সেটি কিন্তু আপনি লিখতে পারেন। বলা হচ্ছে যে অমাধ্যম অনুমানের যে কোনো দুটি প্রকারের নাম লেখো। আমরা কিন্তু অমাধ্যম অনুমানের প্রকারগুলো যেরকম আবর্তন, প্রতিবর্তন, এগুলো কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছে। এই বিষয়গুলোর আপনি হচ্ছে দুটি প্রকার এবং দুটি প্রকারের কিন্তু সংজ্ঞাগুলো দিয়ে ফেলতে পারেন, কারণ এই প্রকারভেদগুলো কিন্তু আসলে পরবর্তী অধ্যায়গুলোতে আপনাদেরকে পড়ানো হবে। দৃষ্টান্ত এক ও দৃষ্টান্ত দুইয়ে নির্দেশিত অনুমান প্রক্রিয়ার পার্থক্য দেখাও। আচ্ছা, দৃষ্টান্ত একের ক্ষেত্রে আমরা দেখছি যে একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমার আশ্রয় বাক্যটি হচ্ছে অধিক ব্যাপক এবং সিদ্ধান্তটা হচ্ছে কম ব্যাপক, যেহেতু এখানে সকল থেকে কিছুতে এসেছে, অর্থাৎ সার্বিক থেকে বিশেষে গমন করেছে। আর এখানে আমরা কি দেখছি, এখানেও হচ্ছে দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমার আশ্রয় বাক্যগুলো হচ্ছে বেশি ব্যাপক, সিদ্ধান্তটা হচ্ছে কম ব্যাপক। তাহলে আমরা একটা জিনিস ধারণা করতে পারছি প্রথমত, সেটি হচ্ছে এগুলো হচ্ছে অবরোহ অনুমান। এবার অবরোহ অনুমানের মধ্যে যদি অনুমান প্রক্রিয়ার পার্থক্য দেখি, তাহলে এখানে আমার যেটি হচ্ছে আশ্রয় বাক্য, আশ্রয় বাক্যের সংখ্যা হচ্ছে এক, আর এখানে আমার আশ্রয় বাক্যের সংখ্যা হচ্ছে দুই। তাহলে আমরা জানি যে মাধ্যম অনুমানের ক্ষেত্রে একাধিক আশ্রয় বাক্য থাকে এবং অমাধ্যম অনুমানের ক্ষেত্রে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। তাহলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে দৃষ্টান্ত এক এবং দৃষ্টান্ত দুই হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান এবং অমাধ্যম অবরোহ অনুমান। তাহলে প্রথমটা হচ্ছে আমার অমাধ্যম অবরোহ অনুমান এবং দ্বিতীয়টা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। এখানে অবরোহ না লিখে শুধু মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান লিখলেও আপনাদেরকে চলবে। এভাবে প্রথমে আপনারা আইডেন্টিফাই করবেন, এরপরে হচ্ছে মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের সংজ্ঞা দিবেন, এরপর এর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো আপনারা লিখবেন। এবং 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দৃষ্টান্ত দুইয়ে যে অনুমানকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য লেখো। দৃষ্টান্তে দুইয়ে করা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। এবার মাধ্যম অবরোহ অনুমানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনারা লিখে দিবেন। এখানেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা অমাধ্যম অবরোহ অনুমান, এখানেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান এবং এটা কেন মাধ্যম অবরোহ অনুমান সেইগুলো কিন্তু বৈশিষ্ট্যের আলোকে আপনাকে লিখে দিতে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।